পূর্বাপর অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন নাসির দোলা। আজ বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। সারা দেশে ছিল বিপুল উচ্ছ্বাস, ছিল আনন্দ, লাল সাদার সমাহার, ঢোল ডুগডুগির বাদ্য। মৌলবাদ আর উগ্রবাদের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলা 1424 সালের যাত্রা শুরু হলো আজ। শুভ নববর্ষ জানাচ্ছি সবাইকে। আর আজ আমরা কথা বলবো এবারের বর্ষবরণ নিয়ে। আমাদের অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দেই যে আপনারাও চাইলে এই আলোচনায় আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা এই বছরের বর্ষবরণের আনুষ্ঠানিকতা নিয়ে যদি কোনো বিশেষ অভিজ্ঞতা থাকে সেটি যদি আমাদের সঙ্গে ভাগাভাগি করতে চান আমাদেরকে জানাতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এবার আমাদের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে আছেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আছেন জনাব মাহমুদ সেলিম, সহসভাপতি উদীচী শিল্পী গোষ্ঠী এবং একজন গণসঙ্গীত শিল্পী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। নববর্ষের শুভেচ্ছা এবং অসংখ্য ধন্যবাদ আজকে সময় করে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা আলোচনায় যাওয়ার আগে যদি দর্শকদেরকে একটু দেখাতে চাই যে আজ সারাদিন আসলে বর্ষবরণ কেমন ছিল, বিশেষ করে যে মঙ্গল শোভাযাত্রা নিয়ে এত কথা, সেই মঙ্গল শোভাযাত্রায় বছরেরটি কেমন হলো সেই বিষয়গুলো যদি একটু দেখে এসে তারপর আমরা আলোচনায় যাই। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও রায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো। বৈশাখ এসেছে, রঙও লেগেছে, প্রাণে জেগেছে নতুন সুর। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি। সংস্কৃতি হলো কোনো স্থানের মানুষের আচার ব্যবহার, জীবিকার উপায়, সঙ্গীত, সাহিত্য, সামাজিক সম্পর্ক, ধর্মীয় রীতিনীতি কিংবা শিক্ষা দীক্ষা। তাই এক একটা নববর্ষ মানে আপন পরিচয়ের বৈশিষ্ট্যগুলো নবায়ন করা। সে কারণেই বাঙালি মননে পহেলা বৈশাখের টানটা বড্ড আপনা আপনি। শাড়ি পরেছি, নট পরেছি, টিপ পরেছি। টিপও পরেছো কেন? এত সাজুগুজু করছো কেন? আর পয়লা বৈশাখটা যে প্রান্তেই যাই, যে দেশেই যাই, আমাদের বাঙালিয়ানা একটা থাকবেই। তো আমরা আমাদের মাটির টান, মায়ের টান, নারীর টান, এটা তো আমাদের অবশ্যই ধরে রাখা উচিত। সংগণনার পুরাতন পদ্ধতি সংস্কার করে 1584 খ্রিস্টাব্দে বাংলা সন চালু করেন মুঘল সম্রাট আকবর, যার উদ্দেশ্য ছিল শুধু খাজনা আদায়। সময়ের আবর্তে তা আপন পরিচয়ের বাজনা বাজিয়ে চলেছে গোটা বাঙালি জাতির চৈতন্যে। একটা দেশের সংস্কৃতিকে ধারণ করা সেটা তো আসলে উচিত অনুচিতের ব্যাপার না, এটা যার যার নিজের চিন্তা, যার যার নিজের ভাবনা যে হ্যাঁ ঠিক আছে, আমি আমার দেশের ঐতিহ্য, আমি আমার দেশের সংস্কৃতি যেটা সেটা পালন করব কিনা। ভৌগোলিক ও উত্তরাধিকার সূত্রে পাওয়া আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য আর কৃষ্টির দেখা পেতে নাগরিক জীবনের এই ছুটে আসা মঙ্গল শোভাযাত্রায় ইউনেস্কো থেকে স্বীকৃতি পাওয়ার পর এবারে প্রথমবার, তো অনেক ভালো হচ্ছে, অনেক সুন্দর হচ্ছে। সামনের বছরটা খুব ভালো যায় এবং সুশৃঙ্খল একটা পরিবেশ আমাদের দেশে তৈরি হয়, এটাই কামনা করব। মঙ্গল শোভাযাত্রা যখন ক্রমেই ব্যাপৃত হচ্ছে তখন এটি বন্ধ করতে নানা হুঁশিয়ারির আওয়াজ, কিন্তু পহেলা বৈশাখের স্বতঃস্ফূর্ততার কাছে পরাজিত সব। তবে 5 স্তরের নিরাপত্তার মাঝে এবারের শোভাযাত্রায় খানিকটা ভিন্ন রূপ। অন্যবারের মতো গ্রাম বাংলার নানা উপকরণ হাতে নিয়ে নেচে গেয়ে ওঠার সেই চিত্র দেখা যায়নি, তবে উল্লাস ও উৎসাহের কমতি ছিল না। অধ্যাপক বিশ্বজিৎ, আপনাকে দিয়ে শুরু করি। এবারে বর্ষবরণ কেমন ছিল আপনার এবং আমাদের বর্ষবরণ, বাংলাদেশের বর্ষবরণ অন্যান্য বছরের চেয়ে আলাদা কিছু আপনার চোখে পড়েছে কিনা? ধন্যবাদ। বর্ষবরণের কথা বলতে গিয়ে তা আগেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই, যারা অগণিত দর্শক আছে চ্যানেল 24-এর। আমাদের বর্ষবরণ তো এবারে ভিন্ন মাত্রা পেয়েছে দুটো কারণে। এক, গত বছর এটি ইউনেস্কো বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে আমাদের বর্ষবরণকে, এবং এবারই তা আমরা প্রথম উদযাপন করতে পারলাম। দ্বিতীয়ত, এই যে বর্ষবরণের যে নতুন মাত্রা, এটি 1960-এর দশকে শুরু হয়েছে ছায়ানটের মাধ্যমে। আজকে তার 50তম বার্ষিকী উদযাপিত হলো,
এই দুটো ঘটনা আমাদের সংস্কৃতির ইতিহাসের সঙ্গে বিজড়িত হয়ে গেছে। সেই দিক থেকে এবারে বর্ষবরণ নতুন মাত্রা পেয়েছে, কোনো সন্দেহ নাই। প্রতিবারের মতন এবারেও একই অবস্থা দেখব যে সকাল থেকে একেবারে প্রাতকাল থেকে বলবো আমরা যে সেজে পাঞ্জাবি পাজামা শাড়ি সাদা, আপনি বলেছেন লাল সাদার শাড়ি পরে সবাই বেরিয়েছে, মাথায় ফুল নারীদের, এটি একটি ভিন্ন ছবি। অন্য বছরের অন্য দিনগুলোতে এরকম দেখা যায় না। আবার অন্যদিকে যে বলবো যে বিশাল একটা ব্যাপার যে ফুল, নতুন পোশাক, আনন্দ, সাজ পোশাক সবটা মিলে একটা উৎসাহ, একটা ফেস্টিভ মুড যাতে ইংরেজিতে বলি, সেটি আমরা লক্ষ্য করেছি। এবং অতীতে ধরা যাক যে আজ থেকে 25-30 বছর আগে যেটি ঢাকা শহর কেন্দ্রিক ছিল, এখন কিন্তু সেটি গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এবং এটা খুব আমাদের জন্য আনন্দের সংবাদ এই যে বাংলাদেশের এই বর্ষবরণের যে আনুষ্ঠানিকতা, এটি এবারে কলকাতাতেও ছড়িয়ে পড়েছে। এবারই কলকাতায় প্রথমে যে মঙ্গল শোভাযাত্রা হয়েছে, এবং আমি দেখেছি যে আজকে কানাডাতেও এরকম মঙ্গল শোভাযাত্রা হয়েছে। কাজেই এটি যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে আমাদের ঐতিহ্যটি, এটি খুব আনন্দের সংবাদ। তবে আজকে সকাল থেকে আমার অভিজ্ঞতাটি এই যে বিগত 5-6 বছরের তুলনায় এবারে কোথায় যেন লোক সমাগম একটু কম বলে আমার মনে হয়েছে। এটি হতে পারে যে পরপর 3 দিন বন্ধ আছে, রোববার দিন ইস্টার সানডের কারণে স্কুল কলেজ বন্ধ থাকবে, এই কারণে হয়তো হতে পারে, কিংবা নিরাপত্তাজনিত কারণে কিনা জানি না, কিন্তু আমার চোখে এটি মনে হয়েছে যে খানিকটা কম, একটু পথচারী উৎসাহী জনতা একটু কম বলে মনে হয়েছে এইটি। তবে অন্য দিক থেকে বলবো যে সকলের মধ্যে একটি আবেগ ছিল, যারা নেমেছেন, উচ্ছ্বাস ছিল, উল্লাস ছিল, তাদের দেখে মনে হয়েছে যে আমরা একটি সাংস্কৃতিক যে সংঘবদ্ধতা তার মধ্যে বাস করছি। মাহমুদ সেলিম, আপনার কাছে যেতে চাই। এবার বারবার সবগুলো পত্রপত্রিকা, মিডিয়া, সেখানে বারবার কিন্তু উঠে আসছে যে মৌলবাদ আর উগ্রবাদের চোখ রাঙানি উপেক্ষা করে নববর্ষ পালনের একটি বিষয়। সেই বিষয়টি আপনি উপলব্ধি করেছেন কিনা? এছাড়া যদি আরেকটি বলতে চাই যে এই বিষয়টার রেশ টেনে ধরেই যদি বলি যে ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি চোখ রেখে থাকেন, হয়তো দেখবেন যে কিছুটা বিতর্ক তৈরি হয়েছে যে বর্ষবরণ পালনের কোনো ধর্মীয় বিধিনিষেধ আসছে কিনা। বিশেষ করে মঙ্গল শোভাযাত্রা নিয়ে অনেকটা বিতর্ক হয়েছে যে মঙ্গল শোভাযাত্রা আসলে আমাদের পালন করা উচিত কিনা, আমাদের ধর্মকে আমাদেরকে সেটি করার ধন্যবাদ অনুমতি দিচ্ছে কিনা। প্রথমেই শুভ নববর্ষ। মৌলবাদের আগ্রাসনের যে বিষয়টি, এটি আমাদের দেশে নতুন বিষয় না, এবং এটার বিরুদ্ধে আমরা লড়াই করছি, এবং বর্তমান সরকারও জঙ্গিবাদের বিরুদ্ধে খুব কঠোর অবস্থান নিয়েছে, সব ঠিক আছে। তারপরেও বিশেষ করে আমি হেফাজতের নাম করব, যে হেফাজত যেভাবে মঙ্গল শোভাযাত্রার উপরে তারা বন্ধ করার জন্য দাবি তুলছে, এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যগুলিকে থামিয়ে দেওয়ার জন্য যে দাবি তুলছে, এটি কখনো আমাদের তো বটেই, এবং সম্ভবত কোনো সরকারেরও বা আমাদের যারা মুক্তিযুদ্ধের পক্ষে সরকার বলি, তাদের পৃষ্ঠপোষকতা কখনোই লাভ করেনি এবারের মতো। এবার কিন্তু জনগণের কাছে একটা স্পষ্ট বিষয় এসে গেছে যে কিভাবে যেন এই বর্তমান সরকার যেমন বইপত্রের পরিবর্তন, হেফাজতের সাথে সমঝোতা করে, বা আমাদের আদালত সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য অপসারণের যে বিষয়টি, এই কথাগুলি ফেসবুকে অনেক এসেছে এবং বিতর্ক সৃষ্টি করেছে। এটা নিয়ে বিভিন্ন মন্ত্রীও বক্তব্য দিয়েছেন, বা বিরোধী দলীয় লোকজনও বক্তব্য দিয়েছেন। কিন্তু আমি মনে করি যে এই ধরনের শক্তিকে বা অন্ধকারের শক্তিকে যদি কখনো মাথায় তোলা হয়, তাহলে কিন্তু মাথা থেকে নামানো যাবে না। আমাদের দেশে আমরা মনে করি যে আমাদের সংস্কৃতিই কিন্তু একটা বিরাট শক্তি এই মৌলবাদী অন্ধকারের শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য। এই শক্তির উপরে সবার বিশ্বাস থাকা উচিত। কেউ যদি মনে করে যে এই শক্তিটি আমাকে আগামীতে সামনে এগিয়ে নিতে পারবে না, এবং জনগণের শক্তি বা সংস্কৃতির শক্তি আমাকে এগিয়ে নিতে পারবে না, আমাকে অন্য একটি কালো শক্তির উপর নির্ভর করতে হবে, সেটি হবে বিবেচনায় এটি ভুল সিদ্ধান্ত।
মোহাম্মদ সেলিম, আপনাকে যদি জিজ্ঞেস করি, আপনি যাদেরকে অন্ধকার শক্তি, কালো শক্তি বলছেন, আপনার কি মনে হয় যে দেশের বেশিরভাগ মানুষ কি এই ধারণার সাথে একমত কিনা? তারাও কি মনে করে কিনা যে এরা আসলে অন্ধকার শক্তি বা কালো শক্তি? আমরা তো আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়েই প্রমাণ পেয়ে গেছি যে আসলে এরা অন্ধকারের শক্তি। এবং মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, যে কথাগুলি ছিল যে আমরা ধর্ম নিরপেক্ষ সমাজ চাই, এটা এবং একটা বিষয়ে কথা বলছি, ধর্মনিরপেক্ষ সমাজ চাই। এবং স্বাধীনতার পরে যে সংবিধান হয়েছিল সেখানে ধর্মভিত্তিক কোনো দল গঠন করার কোনো সুযোগ ছিল না, কিন্তু 1975-এ বঙ্গবন্ধুকে হত্যা করার পরে দেশটাকেও যখন উল্টো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, তখনই কিন্তু ধর্মভিত্তিক রাজনীতিকে বৈধতা দেওয়া হয়েছে, তাদেরকে প্রধানমন্ত্রী করা হয়েছে, তাদেরকে এদেশে রাজনীতি করার জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে, যার ফলে সেই পুরনো ধ্যান ধারণাগুলিকে আবার এদেশে প্রথিত করার একটা বিশাল সুযোগ দীর্ঘদিন যাবৎ তারা পেয়েছে। এবং যার জন্য আমাদের দেশে মানে সাম্প্রদায়িকতার মাত্রা অনেক বেশি বেড়েছে, এটা ঠিক। কিন্তু আমি বিশ্বাস করি এখনো জনগণ কিন্তু এই সাম্প্রদায়িক শক্তিকে বিশ্বাস করে না বা সমর্থন করে না। জনগণ এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্যে সর্বদা প্রস্তুত, এবং বিশেষ করে আমাদের সংস্কৃতিটাই কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে গ্রহণ করে না, এবং সংস্কৃতির শক্তি দিয়ে এটার বিরুদ্ধে লড়াই করা সম্ভব। যার জন্যে আপনারা হয়তো দেখতে পাবেন যে এই মৌলবাদী শক্তির প্রথম আক্রমণটা কিন্তু হয় সংস্কৃতির উপরে। উদীচীর 1999 সালে যে বোমা হামলা হয়েছিল, তারপরে সিনেমা হলগুলিতে বোমা হামলা, তারপরে সাংস্কৃতিক ছায়ানটের উপরে বোমা হামলা, এই সমস্ত কাণ্ডগুলি কিন্তু সংস্কৃতির উপরে হয়, কারণ জানে যে সংস্কৃতিটা হচ্ছে সেই শক্তি যেই শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে। এবং এখন যে প্রশ্নটা তুলছে যে মঙ্গল শোভাযাত্রা বন্ধ করতে হবে বা আমাদের ভাস্কর্য সরাতে হবে, এই সব কিন্তু আক্রমণটা সংস্কৃতির উপরে। সংস্কৃতির উপর আক্রমণ করে একটা জাতিকে অন্ধ করে ফেলার চেষ্টা জাতি কখনো মেনে নেবে না। অধ্যাপক বিশ্বজিৎ, আপনার কাছে যদি আসি, মাহমুদ সেলিম যে কথাটি বলছিলেন, তিনি একটি কথা বলেছেন যে হেফাজতে ইসলাম কিছুটা, যে শব্দটি আপনি ব্যবহার করছিলেন, যে হেফাজতে ইসলাম কিছুটা স্পন্সর পেয়েছে বা কিছুটা হয়তো তারা বর্ষবরণের আগেই, যদি আপনার মনে থাকে, যে দেশ সরব ছিল কিন্তু হাইকোর্টের সামনের ভাস্কর্য সরানোর যে হেফাজতে ইসলামের যে দাবি সেটির কথা তিনি বলেছেন, এবং এরপরে তারা মঙ্গল শোভাযাত্রা নিয়ে যে কথাটি বলেছে, এবং তিনি মনে করছেন যে কিছুটা রাষ্ট্রীয়ভাবে তারা প্রশ্রয় পেয়েছেন। এটি রাজনৈতিক একটি অনুষঙ্গ। নববর্ষ উদযাপন সাংস্কৃতিক একটি প্রসঙ্গ। সংস্কৃতির সঙ্গে রাজনীতির একটি সম্পর্ক আছে বটে, কিন্তু বাংলা নববর্ষ আসলে এটি একটি সামাজিক অনুষ্ঠান। এখন এই সামাজিক অনুষ্ঠানটিকে রাজনৈতিক শক্তি নিজের মতন করে দেখবে, এটি স্বাভাবিক। যে রাজনৈতিক শক্তি এটিকে মনে করে যে তাদের জন্য এটি ক্ষতিকর, তারা এর বিরুদ্ধে বলবে। যে রাজনৈতিক শক্তি মনে করে যে এটি তাদের জন্য ভালো, তারা সেটির পক্ষে বলবে। এখন দেখতে হবে যে আমি কোন পক্ষের মানুষ। আমার তো মনে হয় যে বাংলাদেশের সাধারণ মানুষ নববর্ষকে ধর্মনিরপেক্ষ হিসেবেই দেখে। যদি তাই না হয় তাহলে সারা দেশে আজকে এরকম তো উৎসাহ ভাব থাকতো না। আমি আজকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখেছি বিভিন্ন বিদেশির কথা, তারা বলেছে এই কথা যে আমাদের দেশে উৎসব আছে, কিন্তু এইরকম তো উৎসব আমরা কখনো দেখি না। এই যে নারী পুরুষ নির্বিশেষে, শিশু কিশোর নির্বিশেষে সবাই সমবেত হয়েছে ইত্যাদি ইত্যাদি, এটি দেখা গেছে। এখন রাজনৈতিক দল তাদের স্বার্থে বিপরীত রাজনৈতিক দলকে কখনো কখনো পৃষ্ঠপোষকতা করে। যদি বলি যে এর পেছনে একটি রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। কেউ কেউ এমন কথা বলেছে এটি একটা সাময়িক যোগাযোগ মাত্র, ভাস্কর্য অপসারণ কিংবা মঙ্গল শোভাযাত্রা রাজনৈতিক কৌশল হিসেবে তারা দেখছেন। আবার এমনভাবেও তো আমরা বলতে পারি যে সংস্কৃতির চিরায়ত কোনো রূপ নাই। আমাদের সংস্কৃতিতে মঙ্গল শোভাযাত্রা ছিল না বর্ষবরণে, সেটা যুক্ত হয়েছে 80-র দশক থেকে, বা 80-র দশক থেকেই বলবো আমরা। যশোরে 85-তে শুরু হয়েছিল খুব স্বল্প আয়োজনে। এটি 89 থেকে ঢাকা চারুকলা, তখন কলেজ ছিল, পরে অনুষদ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেখানে তারা চালু করলো। এখন তো সারা দেশে ছড়িয়ে পড়েছে।
এখন এটি কিন্তু বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতিও লাভ করেছে। কিন্তু যদি আমরা 50 বছর আগের কথা ভাবি, তখন তো এটি নববর্ষের সাথে সংশ্লিষ্ট ছিল না। এমনকি 19 শতকের আগে বাঙালি নববর্ষ উদযাপনই করতো না। বাঙালি নববর্ষ উদযাপন ছিল কেবলমাত্র খাজনার সাথে সম্পর্কিত। আপনি বলেছেন শুরুতেই খাজনার সাথে সম্পর্কিত, যেটা সম্রাট আকবর যেটা করেছিলেন। এটি সামাজিক পরিমণ্ডলে একেবারেই। আমরা এই আলোচনায় আবার ফিরে আসবো। একজন দর্শক ফোন করেছেন, যদি আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। শুভ নববর্ষ আপনাকে। শুভ নববর্ষ। আমি লুৎফর রহমান বলছি বিরাসার ব্রাহ্মণবাড়িয়া থেকে। জি, আমি অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ স্যারের কাছে আমার বিনীত প্রশ্ন, ওনার সদয় অনুমতি ক্রমে, যে ইংরেজ শাসনামলে কলকাতার জোড়াসাঁকুর অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেও বিশ্বকবির জন্মদিন 25 বৈশাখ, 6 বা 7 মে নয়, এবং জাতীয় কবির জন্মদিন 11 জ্যৈষ্ঠ, 24 বা 25 মে নয়। সেটি ছিল পরাধীন ইংরেজ আমল। আমার প্রশ্ন, আমরা কেন স্বাধীন মাতৃভূমিতে আমাদের জন্মদিন বাংলা সন তারিখ অনুসারে উদযাপন করছি না? ধন্যবাদ স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বাংলা সন্তানের অনুসারে আমরা জন্মদিন উদযাপন করি না। জি জি, এটা অবশ্য আজকের অনুষ্ঠানের সাথে এক মানে বাংলা নববর্ষ নিয়ে আজকে আমাদের কথা, তার সাথে যায় না। এটা নানা কারণেই হতে পারে। তবে আমরা কেউ কেউ যে বাংলা বঙ্গাব্দ অনুসারে জন্মদিন পালন করি না তা নয়, কেউ কেউ করে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় খ্রিস্টীয় সালটা কি বেশি প্রাধান্য দেওয়া হয়। এটি হয়ে গেছে নানা কারণে। একটি কারণ এই যে একটি আন্তর্জাতিক চারিত্র আছে, বঙ্গাব্দের সেই আন্তর্জাতিক চারিত্রটা নেই। সত্যি কথা বলতে, যে পহেলা বৈশাখ কিংবা দু একটি অনুষ্ঠান ছাড়া বঙ্গাব্দ তো আমরা মনেও রাখি না, প্রয়োজনও আসে না। আমরা কিন্তু স্কুলের বেতন দেই জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে। আমরা কখনো চৈত্রকে আষাঢ়কে শ্রাবণ মাসে বেতন দেই না স্কুলে। আমরা যে বেতন পাই সেটি জানুয়ারি ফেব্রুয়ারি মাসের বেতন পাই। আমরা কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়ের কখনো বেতন পাই। আমাদের দেশের বাজেটও হয় ইংরেজি। কাজে এটি বিশ্বব্যাপী একটি ব্যাপার। এবং কখনো কখনো কেউ কেউ এমন প্রশ্নও করে যে আমরা 8ই ফাল্গুন না বলে কেন 21শে ফেব্রুয়ারি পালন করি। হ্যাঁ, এটি প্রশ্ন হতেই পারে, কিন্তু ধরা যাক যদি আমরা 21শে ফেব্রুয়ারি পালন না করতাম, তাহলে কিন্তু এটি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 8ই ফাল্গুন স্বীকৃতি পেত না। কেননা 8ই ফাল্গুন পৃথিবীর অন্য মানুষ চেনে না, কিন্তু 21শে ফেব্রুয়ারিটা চেনে। হয়তো এইটি কারণ। আর 2 নম্বর হচ্ছে যে 190 বছরের একটি ইংরেজ শাসন। এটি আমি ওই শ্রোতাকেই বলবো যে 190 বছর ইংরেজ শাসন। বাঙালি কিন্তু জন্মদিন পালন করাই শুরু করেছে 19 শতক থেকে। তার আগে তো জন্মদিন পালন করতো না। সে যখন জন্মদিন পালন করতে শুরু করেছে তখন ইংরেজ শাসন। ইংরেজরা জন্মদিন পালন করে খ্রিস্টীয় সাল অনুসারে, বাঙালিরাও ভারতীয়রাও সেটি করেছে। এটি মনে হয়, এবং এটি এখন চলছে, প্রবাহমান আছে। আমার মনে হয় দর্শক তার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যে প্রসঙ্গে আপনি কথা বলছিলেন, যদি সেই প্রসঙ্গে আমি আবারও সেখানে আসি, তাহলে দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো তাদের কথা, তাদের স্বার্থের কথা, সাময়িক কৌশলের কথা বিবেচনা করতে পারে, এবং সেই সাময়িক কৌশলের বিবেচনা করতে গেলে বৃহত্তর জনগোষ্ঠীর চেতনায়, আবেগকে তারা আঘাত করে কিনা এটা তাদের বিবেচনায় রাখতে হয়। আজকে আমি যে কথা বলছিলাম যে সারা দেশ জুড়ে যে মঙ্গল শোভাযাত্রা ইত্যাদি অনুষ্ঠান হয়েছে, রাজনৈতিক কৌশল কি বৃহত্তর জনগোষ্ঠীর চেতনায় আঘাত হেনেছে বলে আপনার মনে হচ্ছে? এটি তো বৃহত্তর জনগোষ্ঠীর ব্যাপার, আমি তো আর বুঝতে পারবো না। তবে নানা রকম ফেসবুক, আপনি বলেছেন ফেসবুক কি নানা রকম পত্রপত্রিকায় দেখে মনে হচ্ছে যে এক ধরনের ভারসাম্যের অভাব ঘটেছে বলেই মনে হচ্ছে। মাহমুদ সেলিম, যদি আপনার কাছে যাই একই প্রসঙ্গ নিয়ে, যেমনটি বলছিলাম এবং আপনার আলোচনায় এসেছে যেমনটি, যে বর্ষবরণের আগেই দেশ সরব ছিল। মোটামুটি দুটো ঘটনা আমরা দেখলাম যে বেশ আলোচনায় ছিল। একটি হচ্ছে যেটি বলছিলাম যে হাইকোর্টের সামনের ভাস্কর্য সরানোর যে হেফাজতে ইসলামের দাবি, আরেকটি ছিল যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবার মঙ্গল শোভাযাত্রা পালন করছে কি করছে না, সেটি নিয়েও ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে। কিভাবে দেখছেন আসলে এই সিদ্ধান্তগুলোকে? আসলে যেটা বিশ্বজিৎ দা বললেন যে এটা রাজনৈতিক দলেরই কৌশলগত ব্যাপার, এই ব্যাপারে আমি কোনো কথা বলতে যাব না। তবে আমার যেটি মনে হয় সেটি হচ্ছে যে মঙ্গল শোভাযাত্রা করা উচিত এবং উচিত ছিল। আর ভাস্কর্য সরানোর ব্যাপারে যে একটা বিতর্ক আসছে, কেউ কেউ বলছে যে ভাস্কর্য মানেই মূর্তি নয়, বা মূর্তি ভাস্কর্য নয়, ভাস্কর্য এক নয়। আমার প্রশ্ন হচ্ছে যে ভাস্কর্যের নন্দন তাত্ত্বিক বিচার করার অধিকার হেফাজতকে কে দিয়েছে? এটি থাকতে হবে না না থাকতে হবে? আমরা তো স্বাধীন বাংলাদেশে বসবাস করি, এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ। সুতরাং আমাদের শিল্পকলা, আমাদের ভাস্কর্য, আমাদের এই বিষয়গুলি থাকবে না না থাকবে এটা আমরা নির্ধারণ করব। আমরা বাংলাদেশের সংস্কৃতি যারা হৃদয়ে ধারণ করি তারা নির্ধারণ করবে। আরেকটি বিষয় হচ্ছে যে মূর্তি হলেই ভাঙতে হবে
এই চিন্তাটাই বা কেন আমরা গ্রহণ করব? কারণ মূর্তি তো একটা ধর্মীয় গোষ্ঠীর, ধর্মীয় সম্প্রদায়ের পূজনীয় বিষয়। সেটাকে যদি আমরা ভাঙার চিন্তা করি, তাহলে তো অন্য ধর্মের লোক আমাদের পার্শ্ববর্তী দেশে এই মসজিদ ভাঙার চিন্তা করতে পারে। এই যে একটা বিভাজন সৃষ্টি হবে, দ্বন্দ্ব সৃষ্টি হবে, এই দ্বন্দ্বে আমরা কেন যাব? আমাদের ভাবতে হবে যে আমরা একটা বিশ্ব মানবতার পৃথিবীতে বাস করি এবং সকলকে নিয়ে বাস করি। আমাদের দেশে মুসলমানের সংখ্যা পৃথিবীতে মুসলমানের সংখ্যা মাত্র 120 কোটি। আমরা যদি একটা বিরতি থেকে ফিরে এসে আবার এই আলোচনায় ফিরে আসতে পারি। একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পরে, আমাদের সাথেই থাকুন। দর্শক, পূর্বাপর অনুষ্ঠানে ফিরে এলাম। আজ আমরা কথা বলছি এবারের বর্ষবরণ নিয়ে। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, আছেন মাহমুদ সেলিম। মাহমুদ সেলিমের সঙ্গে বিরতির আগে কথা হচ্ছিল এবং যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল যে এবারের বর্ষবরণে মৌলবাদ বা উগ্রবাদের চোখ রাঙানি কি একটু বেশি ছিল কিনা, সেই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছিলাম। হ্যাঁ, আমি বলছিলাম সেটা হচ্ছে যে আসলে আমরা কেন আমাদের সংস্কৃতি পালনের ক্ষেত্রে যারা বিরোধিতা করবে তাদের কথা শুনতে যাব? কারণ আমরা এই সংস্কৃতির জন্যই তো লড়াই করেছি। আমরা আমাদের সংস্কৃতি বাঁচানোর জন্য কিন্তু 21শে ফেব্রুয়ারির উদ্ভব হয়েছে এবং সেটার সূত্র ধরে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সুতরাং সংস্কৃতির বিরুদ্ধে যারাই কথা বলবে কেউ টিকতে পারবে না। আমাদের সংস্কৃতি এত শক্তিশালী, সুতরাং আমরা কেন কথা শুনতে যাব? অথবা তাদেরকে কি আমরা বাধ্য করছি যে আপনারা পয়লা বৈশাখ পালন করুন? এটা তাদের ইচ্ছা, তারা পালন যদি না করে না করলো, আমরা পালন করছি, আমরা করব। এখানে কারো বাধা দেওয়ার বা নিষেধ করার কোনো বিষয় নেই। চাপিয়ে দেওয়ার কোনো বিষয় থাকা উচিত না বলে আপনার মনে হচ্ছে? একটি জরিপ নিয়ে যদি আমরা একটু কথা বলি। প্রথম আলো তারা ঢাকায় বসবাসকারী 94 জনের সঙ্গে কথা বলেছেন, নববর্ষ পালন এবং মঙ্গল শোভাযাত্রা নিয়ে তাদের মতামত জানতে চেয়েছেন এবং 94 জনের মধ্যে 64 জন উদযাপনের পক্ষে কথা বলেছেন, বাকিরা নীরব ছিলেন বা বিরোধিতা করেছেন। আমরা বলছি যে বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব। আমরা যদি আমি একটু জানতে চাই যে সার্বজনীন শব্দটা আসলে কতটা সার্বজনীন? আমরা বলছি সবসময় বৈশাখ সার্বজনীন উৎসব, বৈশাখ সার্বজনীন উৎসব, আসলে কতটা সার্বজনীন? অধ্যাপক বিশ্বজিৎ, আপনাকে দিয়ে শুরু করি। একটা কথা বলি, যদি অন্ধকার না থাকে তাহলে তো আলোর মহিমা থাকবে না। যদি সকলেই একটা কথা ভাবি তাহলে ওই কথাটার তাৎপর্য হারিয়ে যায়। অর্থাৎ বিরোধী শক্তি সবসময় থাকবে। এবং এই যে 94 জনের মধ্যে 64 জন এর পক্ষে বলেছে আর 30 জন হয় নীরব থেকেছেন অথবা বিরোধিতা করেছেন, তার অর্থ এই যে দুটো শক্তি আছে এবং দুটো শক্তি থাকাটাই খুব স্বাভাবিক। একটা শক্তি থাকলে সেই শক্তিটা বোধ করে মরেই যায়। অতএব এই যে দুটো শক্তি আছে বলেই এখন সর্বজনীনতা বা সার্বজনীনতার প্রসঙ্গটি সকলেই যে থাকবে এমনটা ভাবার কোনো কারণ নেই। সংখ্যাগরিষ্ঠ মানুষ আছে কিনা সেটা দেখার বিষয়। কাজেই পহেলা বৈশাখ উদযাপন কিংবা যে কোনো প্রসঙ্গই আপনি কিছু না কিছু বিপরীত শক্তির বিপরীত পক্ষের মানুষ পাবেনই, কিন্তু দেখতে হয় যে মূল প্রবণতাটা কি। যে মূল প্রবণতার কথা বলি তাহলে নিশ্চয়ই পহেলা বৈশাখের উদযাপন বাঙালির উদযাপন, এটি এই অর্থে এটিকে সর্বজনীন বলবো আমরা, কেননা এর মধ্যে দিয়ে অধিকাংশ মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষের পক্ষে আছেন। এই কারণে এটিকে সর্বজনীন উৎসব হিসেবে আমি অন্তত আখ্যায়িত করতে চাই। আমি এই ব্যাপারে একটু বলতে চাচ্ছি যে আসলে সার্বজনীন উৎসব এটা কতখানি, এটা অঙ্ক দিয়ে বিচার করা যাবে না, কারণ সবাই তো সবটার মধ্যে অংশগ্রহণ করে না। এই যে মঙ্গল শোভাযাত্রা, যেটা আমি ফেসবুকের কথা বললেন, মঙ্গল শোভাযাত্রা নিয়ে কথা উঠেছে যে এটা তো আগে ছিল না, কিন্তু এখন এটা হচ্ছে। আমরা তো চাই যে এদেশে আমাদের সংবিধান অনুযায়ী, যেটা 72 সংবিধান, যেটা ছিল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ধর্মনিরপেক্ষতাকে প্রতিষ্ঠিত করার জন্যই কিন্তু আমাদের অসাম্প্রদায়িক উৎসবগুলি সামনে নিয়ে আসার কথা। সামনে নিয়ে এই জন্য আমরা নবান্ন করি, এই জন্য আমরা বসন্ত উৎসব করি, এ ধরনের, যে এটার মধ্যে সবাই অংশগ্রহণ করতে পারে, সবারই অংশগ্রহণ করার সুযোগ আছে, সেটাই তো সার্বজনীন। এইটাকে আমরা কেন করছি? আমরা করছি আমাদের ঐতিহ্যের নবায়নের জন্য। ঐতিহ্যটাকে যদি আমরা নবায়ন না করি, অর্থাৎ নতুন করে যদি ইনোভেশন না হয়, নতুন করে যদি কিছু এটার সৌন্দর্য বাড়ানোর চেষ্টা না করা হয়, তাহলে এটা হারিয়ে যাবে এবং হারিয়ে গেলে আমাদের সংস্কৃতিটাও ধীরে ধীরে এটা অবলুপ্ত হয়ে যাবে, সংস্কৃতির বিভিন্ন উপাদান। সেই জন্য আমরা করি কি, যে আমাদের মধ্যে যেটি পজিটিভ আছে, যেটি অসাম্প্রদায়িক উৎসব আছে, সেগুলিকে আমরা আরো বেশি সুন্দর করার চেষ্টা করি। সেই জন্যই কিন্তু এই মঙ্গল শোভাযাত্রার এটা
শুরু হলো। এবারের কিন্তু আমাদের ঢাকা শহরে নিরাপত্তার কারণে আসলেই জনসংখ্যা কম হয়েছে, কিন্তু সারা দেশে মঙ্গল শোভাযাত্রা হয়েছে অনেক বেশি। আগে যেখানে হতো না সেখানেও হয়েছে, শুধুমাত্র সুনামগঞ্জ ছাড়া, কারণ সেখানে একটি অন্য বিষয় কাজ করেছে। জনগণের বিরাট ক্ষতি হয়ে গেছে বন্যায়, বড় ফসল ডুবে বড় গেছে ফসল নষ্ট তাদের, হয়েছে। এছাড়া আর সব জায়গায় কিন্তু মঙ্গল শোভাযাত্রা হয়েছে। শুরুর দিকে যেমনটি আপনি বলছিলেন অধ্যাপক বিশ্বজিৎ, শুরুর দিকে পয়লা বৈশাখের উৎসব মূলত কিন্তু গ্রামাঞ্চল কেন্দ্রিক ছিল, শহরের উৎসব মূলত সীমাবদ্ধ ছিল হালখাতার মধ্যে। এখন যে শহর কেন্দ্রিক উৎসব আমরা দেখছি, এবং শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরে অন্যান্য সব শহরেও আমরা দেখেছি যে আজ প্রচন্ড রকম উৎসব হচ্ছে, এবং প্রতি বছরই আমরা দেখছি যে উৎসব, সেটি কি গ্রামাঞ্চলের মানুষকে কি ছুতে পারছে কিনা সেটি একটু আমি জানতে চাই, যে সেই দিকে আমরা যথেষ্ট মনোযোগ দিচ্ছি কিনা, বা গ্রামাঞ্চলের মানুষের অনুষ্ঠানটিকে কি আসলে আমরা চিন্তায় করে নিয়ে গেলাম কিনা। একটা কথা তো বলাই যায় যে ঐতিহ্যিক যে গ্রাম, সেই গ্রাম আর বাংলাদেশে নেই। গ্রাম পাল্টে গেছে, গ্রামের রূপটা পাল্টে গেছে। আপনি প্রযুক্তির উৎকর্ষের কারণে, বিকাশের কারণে গ্রামে সেলুলার ফোন থেকে শুরু করে টেলিভিশন, নানা রকম ফেসবুক ইত্যাদির কারণে শহর এবং গ্রামের যে পার্থক্যের জায়গাটি সেটা কিন্তু অনেকটা ঘুচে গেছে। দুই, যোগাযোগ ব্যবস্থাও এত উন্নত হয়েছে যে কারণে ঠিক গ্রাম এবং শহরের মধ্যে ব্যবধানটা অনেকটা ঘুচে গেছে। তারপরেও এখনো গ্রামের একটা ছবি আলাদা আছে, শহরের ছবি আলাদা আছে। সন্দেহ নেই যে গ্রামের মানুষ কোনো সংস্কৃতির ক্ষেত্রেই কর্পোরেট পুঁজি শাসিত সংস্কৃতি, যেটি বিশ্বায়নের যে সংস্কৃতি, সে সংস্কৃতিতে গ্রাম কখনো প্রাধান্য পায় না, পায় শহরটাই প্রাধান্য পায়। এবং শহরের মধ্যবিত্ত মানুষ যেভাবে সংস্কৃতিটাকে সাজায়, আকৃতি দেয়, সেটি গ্রামের মানুষ গ্রহণ করতে বাধ্য হয়। এবং সেটি বাংলাদেশে তার বিপরীত আমি তা বলবো না। আমি বলবো যে শহরিক সংস্কৃতিটাই গ্রামের সংস্কৃতিকে গ্রাস করেছে, কিংবা শহরিক সংস্কৃতিটাই গ্রামের সংস্কৃতির উপরে অনেকটা উড়ে এসে জুড়ে বসার মতন হয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যেভাবে নববর্ষ পালন করছি, গ্রামের মানুষের কাছে সেটির কতটা গ্রহণযোগ্যতা আছে বলে আপনার মনে হয়? গ্রহণযোগ্যতা আরো একটি ব্যাপার আছে, কারণ আজকে ওই যে টেলিভিশনের কথা বললাম, টেলিভিশনে দেখে 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 সে কিন্তু তার মনটাকে ওই দিকে চলে যাচ্ছে। একটি কিশোর, একটি শিশু, হ্যাঁ, সে কিন্তু ওইটাকে মনে করছে যে এই মঙ্গল শোভাযাত্রা করতে হবে, এইটাই হচ্ছে এই যে মুখোশ নিয়ে ইত্যাদি ইত্যাদি হয়ে যাচ্ছে। কিন্তু আগে যে ধরা যাক যে আমি অন্তত আমার শৈশব থেকে বলছি যে এই যে হাল খাতার অনুষ্ঠানের কথা আপনি বলছিলেন, যে কখন বিকেল হবে, কখন দোকানে যাব, দাঁড়াবো, একটা মিষ্টি হাতে দেবে, ওইটা খাবো, ওর যে স্বাদ, সেই স্বাদ কিন্তু আর নাই এখন। দুই, এই যে একটি নতুন পোশাক পরে এই যে ঘোরাঘুরি গ্রামীণ, সেটি এখন দেখা যাচ্ছে যে সিনেমা দেখতে চলে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে সে দল বেঁধে সিনেমা হাউসে ঢুকে যাচ্ছে, সেখানে গিয়ে ছবি দেখবে, এই একটা অনুষ্ঠান। তারপরে আরেকটা জিনিস, যে আজকে সংস্কৃতির মধ্যে দেখবেন যে গ্রাম থেকে মানুষ শহরে আসছে, গ্রামীণ উৎসবটা থাকছে না। সকালবেলা ঐতিহ্যিক একটি খাবার ছিল চিরা, মুড়ি, দই, এগুলো আর নাই। এই সংস্কৃতি, এই গ্রামীণ সংস্কৃতি উঠে গেছে। এখন জোর করে চাপানো হয়েছে কি সংস্কৃতি? পান্তা ভাত আর ইলিশ মাছ। ইলিশ মাছ কখনোই সংস্কৃতির অঙ্গ, বৈশাখ উদযাপনের অনুষঙ্গ ছিল না। এটিও 80-র দশক থেকে চালু হয়েছে। এবং এই সময় ইলিশ মাছ ধরাটা খুব অন্যায়, এই অর্থে যে সব ছোট ছোট থাকে, আকৃতি ছোট থাকে, এটাকে মেরে খাওয়া হচ্ছে, এটাকে বড় হওয়ার সুযোগ। এবারে তো প্রধানমন্ত্রী বলেছেন যে ইলিশ যেন আমরা, এবং আমাদের সংবাদে আজ আমি দেখছিলাম যে এবছর আসলে ইলিশ বিক্রি অনেক কম হয়েছে, এবং বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর এই আহ্বানের জন্যই আসলে ইলিশ বিক্রি। অন্যদিকে দেখেন এই যে পান্তা ভাত খাওয়া, আরে বাংলাদেশের কৃষক, গ্রামের মানুষ, আমরা তো পান্তা ভাত খেয়েই বড় হয়েছি সকালবেলা। আর একটা দিন তুমি শহরে থেকে পান্তার এত মহিমা প্রচার করছো, তুমি কি গ্রামের ওই কৃষককে একটা অবহেলা করছো না? তুমি গ্রামের কৃষককে একটা খোঁচা দিচ্ছ না? তো এই সংস্কৃতি, এটা একটা উদ্ভট সংস্কৃতি চালু হয়েছে, এবং আজকে এটা চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখান থেকেও আমাদের, আপনি যেটা বলছেন খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা কি আমাদের সংস্কৃতিটা গ্রামীণ মানুষের উপরে চাপিয়ে দিলাম কিনা। পৃথিবীটাই এমন যেখানে শহর গ্রামকে নিয়ন্ত্রণ করছে, উপায় নাই। তাকে এই নিয়ন্ত্রণের বাইরে গ্রাম টিকতে পারবে বলে আমার তথ্য তো মনে হয় না। আপনার ভাবনা জানতে চাই। হ্যাঁ, শক্তিশালী সংস্কৃতি সবসময় দুর্বলতর সংস্কৃতিকে শাসন করে, এটা বিশ্বজিৎদার সাথে আমি একমত। এটা কিন্তু
সব জায়গাতে দেখা যায়। যেমন শহুরে সংস্কৃতির এটা প্রচারের জন্য একটা খুব শক্তিশালী মাধ্যম আছে, গ্রামের সংস্কৃতির প্রচারের জন্য শক্তিশালী কোনো মাধ্যম নেই, এবং যে জন্য তারা ভুলে যাচ্ছে। আমি একটু আপনার সাথে যুক্ত করি, আবার আপনি যান। আপনি খেয়াল করেন বাংলাদেশে এতগুলো টেলিভিশন চ্যানেল, এই টেলিভিশন চ্যানেলে কত রকম সঙ্গীত প্রতিযোগিতা হয়, অনুষ্ঠান হয়, গানের আয়োজন চলে। আপনি পল্লীগীতি কতগুলো অনুষ্ঠানের চ্যানেলে চলে একটু হিসেব করে দেখেন, খুব কম। অথচ বাংলাদেশের মানে সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রামে বাস করে এখনো, সেই গ্রামে কিন্তু ঠিক গ্রামের মানুষের যে গান, সেই গানের সংখ্যা কি টেলিভিশন চ্যানেলগুলোতে বেশি মাত্রায় প্রচার করবে না? কেননা লোকসঙ্গীত আমার মনে হয় প্রচার হচ্ছে না, আমি বলছি যে ওর মাত্রাটা, ওর আনুপাতিক হারটা কম আসলে অন্য গানের তুলনায়। কারণ কর্পোরেট পুঁজি যারা পুঁজির মালিক, তারা কিন্তু ওই শহরিক সংস্কৃতিটাকে প্রাধান্য দেবে, গ্রামীণ সংস্কৃতিকে তারা প্রাধান্য দিবে না। এবং এই একই কারণে আমাদের দেশে কিন্তু হিন্দি সংস্কৃতির প্রচারটা বেড়ে যাচ্ছে, হিন্দি সঙ্গীতের। গ্রামের প্রত্যেকটা ছেলেপেলের মোবাইলের মধ্যে তারা দেখবে যে বাংলা গান শোনে না, ওরা হিন্দি গান শুনছে। যে কোনো একটা দোকানে গেলে সেখানে হিন্দি গান বাজছে। তার একমাত্র কারণ হচ্ছে যে আমরা বাংলা গান যারা প্রডিউস করি, তারা কিন্তু তেমনভাবে তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে পারছে না। আমাদেরটা হয়তো হয় কোয়ালিটি খারাপ হয়, আর না হলে কোনো না কোনোভাবে তাদেরকে আমরা স্পর্শ করার মতন করে তৈরি করতে পারছি না। আমাদেরও এক ধরনের ব্যর্থতা অবশ্যই। কিন্তু হিন্দি সংস্কৃতি, হিন্দি গান প্রতি মুহূর্তে, এবং হিন্দি কথাবার্তা, হিন্দি সিনেমা, হিন্দি নাটক, এই যে ঝগড়াঝাটি ইত্যাদি সবকিছু কিন্তু বাংলাদেশে গ্রাস করে ফেলছে। এই যে গ্রাসের ব্যাপারটা, এটি কিন্তু যেহেতু শক্তিশালী সাংস্কৃতিক মাধ্যম, সেহেতুই আমরা সেই তুলনায় দুর্বলতর বলেই আমাদেরকে আচ্ছন্ন করে ফেলছে। এই জায়গাটাও কিন্তু লড়াইয়ের একটা ব্যাপার আছে, এবং লড়াই যদি করতে হয় এই বৈশাখকে, বসন্তকে বা নবান্নকে বা এই ঋতুভিত্তিক উৎসবকে ধরেই কিন্তু লড়াইটাকে শক্তিশালী করতে হবে। খুব চমৎকার একটা কথা বলেছেন। একজন দর্শক ফোন করেছেন, আমরা যদি একটু ফোনটি নিয়ে নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। শুভ নববর্ষ আপনাকে। শুভ নববর্ষ। আমার আসলে খুব ছোট্ট প্রশ্নটা হচ্ছে যে আজকে যে নিরাপত্তার বিষয়ে, এই যে আপনার নিরাপত্তাটা মূল না আসলে নিয়ন্ত্রণটা করা হচ্ছে, এটা একটা বিষয়। এবং মাহমুদ সেলিম সাহেব এখানে আছেন, আমি তার কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি যে আসলে সংস্কৃতি কর্মীদের উচিত ছিল এই নিয়ন্ত্রণের বিষয়টাকে আসলে প্রতিবাদ জানানো এবং উৎসবের যে মূল স্পিচ সেটা দিয়ে আসলে এই কি বলে জঙ্গিবাদী প্রতিবাদ জানানো। সেই ক্ষেত্রে আসলে সংস্কৃতি কর্মীরা কতটুকু সেই জায়গাটাতে তারা প্রতিবাদী হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কিন্তু আমাদের দর্শক কথা বলেছেন, এবং আর 5 মিনিট সময় আছে। কাজে আজ সারাদিন নিরাপত্তা নিয়ে কিন্তু অনেকেই সরব ছিলেন, এবং পুলিশের সাথে হালকা পাতলা তর্কও হয়েছে অনেকের। আমরা যদি সেই বিষয়গুলো একটু দেখে আসি, আমাদের একজন রিপোর্টারের রিপোর্ট থেকে কিছু অংশ আমরা দেখব। 30 বছর আমি ঋষিজের অনুষ্ঠান করি, আমি কখনোই আমি এই ব্যাগ ছাড়া আমি ঢুকি নাই। তবলার ব্যাগ আমি রেখে গেছি কালকে, তবলার ব্যাগ আমি কালকে রেখে গেছি, রিহার্সাল করে রেখে গেছি। আমি চলে যাবো আর 2 ঘন্টা পর। তাহলে আপনি বলেন যে হচ্ছে কি আমি বাসায় যাব। আমি বলতে পারি না, আপনাকে বলাই আছে যে আপনি আনবেন না। মিডিয়ার কোথাও আমাকে বলা নেই যে ব্যাগ নেওয়া যাবে না। একটা পত্রিকার নাম বলেন যে পত্রিকা আপনারা পাবলিশ করেছেন যে ব্যাগ আনা যাবে না। আমি সেই রিপোর্টটা একটু দেখি, আমি পড়ে দেখছি, আমার টাকা খরচ করে আমি দিচ্ছি। আমি তো অস্বীকার, আপনি আমার কার্ড দেখেন, আপনি আমার কার্ড দেখেন যে আপনার বড় দায়িত্ব আছে কিনা। আমি দেখেন, আপনি থাকতে পারেন। হ্যাঁ দেখেন, আমি আপনাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপরিচালক, ডেপুটি ডিরেক্টর অডিট। নিরাপত্তার কড়াকড়ি নিয়ে সারাদিন মিশ্র প্রতিক্রিয়া দেখেছি আমরা মানুষজনের মধ্যে। বিশেষ করে ব্যাগ না আনার যে বিষয়টি, সেটি নিয়ে অনেকের জানা না থাকায় অনেকে ভোগান্তিতে পড়েছেন বলে আমরা জানতে পেরেছি। অনেকে আবার স্বাগতও জানিয়েছেন এই নিরাপত্তার কড়াকড়ি। কিন্তু দর্শক খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে এটি কি নিরাপত্তা নাকি নিয়ন্ত্রণ, এবং সংস্কৃতি কর্মীরা কি সঠিকভাবে বিষয়টি মোকাবিলা করেছেন কিনা। ধন্যবাদ আপনাকে এবং মামুনুর রশিদকে যে প্রশ্নটা করেছেন। এটা নিরাপত্তা না নিয়ন্ত্রণ? নিরাপত্তাটাই ইটসেলফ একটা নিয়ন্ত্রণের ব্যাপার থাকে। আমাদের মাঝে মধ্যে অনুষ্ঠান করতে গেলে SSF এর সাথেও
ঝগড়া হয় যে আপনারা পথে আমাদেরকে 1 মিনিট সময় দিব মোহাম্মদ সেলিম। হ্যাঁ, এসএসএফ এর সাথে ঝগড়া হয়েছে, পথে আমাদেরকে চেক করলেন, আবার স্টেজে ওঠার আগে চেক করছেন কেন? এই বিষয়গুলি নিয়ন্ত্রণ থাকে। কিন্তু আমার মনে হচ্ছে কি যে সংস্কৃতি কর্মীদের উচিত ছিল এইটাকে, এই নিরাপত্তার বিষয়টাকে মাথায় না রেখে বরং আরো বেশি বেশি উপস্থিত হয়ে যে যেটা নিয়ে থ্রেট আমাদের আছে তার বিরুদ্ধে লড়াই করা। কারণ সংস্কৃতি হচ্ছে সেই শক্তি, যে শক্তি এই সমস্ত অন্ধকারের শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারে। সুতরাং আমরা যদি সংস্কৃতি কর্মী হিসেবে দাবি করি, আমাদের কিছু ব্যর্থতা তো আছেই, তবে আমরা প্রতিবাদ করেছি সারা দেশে। আমি উদীচীর কথা বলতে পারি যে উদীচী সারা দেশে প্রতিবাদ স্বরূপ এই মঙ্গল শোভাযাত্রা করেছে, প্রতিবাদ স্বরূপ অনুষ্ঠান, বেশি বেশি অনুষ্ঠান করেছে এবং করার চেষ্টা করেছে। অধ্যাপক বিশ্বজিৎ, 30 সেকেন্ড সময়, আমরা অনুষ্ঠান শেষ করব। আমরা এই কথাই বলবো যে উৎসব সবার, উৎসবের সঙ্গে রাজনীতি এবং ধর্মকে মিলিয়ে একটা তালগোল না পাকিয়ে আমরা আনন্দের সঙ্গে উৎসব উদযাপন করি। উৎসবের মধ্যে দিয়ে আমাদের ভ্রাতৃত্ববোধ, আমাদের বন্ধনটা দৃঢ় হোক, আর রাজনীতি এবং ধর্ম সে আলাদাই থাকুক, তাদের মতোই তারা থাকুক, এইটুকু আমার কথা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য, এবং দুজনই চমৎকার আলোচনা করেছেন, এবং আবারও দুজনকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে সুনামগঞ্জে হাওর এলাকায় ডুবে গেছে তাদের একমাত্র ফসল বোরো, আর তাই হাওর অঞ্চলের মানুষকে ছোঁয়নি বর্ষবরণের আনন্দ। আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ করছি তাদের বেঁচে থাকার সংগ্রামের সাথে একাত্মতা ঘোষণা করে। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আগামীকাল রাত 11:30টায় আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে।